নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমি গোলাম মুর্তজাকে দিয়ে শুরু করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটি আপনি খেয়াল করেছেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স শুরু করেছেন এবং কাউকে ছাড় দেবেন না। সাম্প্রতিককালে কিছু উদাহরণের কথা বলেছেন, ইভেন তার বাসার এক পিয়নের উদাহরণও তিনি টেনেছেন। আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে এটা একটি, যে আমার বাসায় কাজ করতো এরকম একজন এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এই কথাটার মধ্যে এটা একটি কথা। আরেকটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ কাউকেই দুর্নীতির সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না। আমি খুবই খুশি হব বা প্রধানমন্ত্রীর এই কথাটি পরবর্তীতে বাংলাদেশের গণমাধ্যম অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি এটার একটা আরো সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেয়া হয়, যে পিয়ন ঠিক না, আমার বাসায় কাজ করতে বলেছেন সম্ভবত, তো যিনি কাজ করতেন তিনি 400 কোটি টাকার মালিক হলেন। এটা আসলে প্রক্রিয়াটা কি, কোন প্রক্রিয়াতে তিনি মালিক হলেন, এটা নিশ্চয়ই অনুসন্ধান করা হয়েছে, এটা নিশ্চয়ই তদন্ত করা হয়েছে। তিনি এখন হেলিকপ্টার ছাড়া চলেন না, তার মানে হচ্ছে তিনি এখন বাইরে আছেন, তিনি বিচারাধীন বা বিচার তার হয়েছে, এটা এই কথা দিয়ে বোঝা যায় না। তিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন, কোন প্রক্রিয়াতে মালিক হয়েছেন সেটা যদি পরিষ্কার করে বলা হয়। তিনি হেলিকপ্টারে চড়েন, হেলিকপ্টার নিজের না ভাড়া হেলিকপ্টার নিয়ে চড়েন, সেটা যদি পরিষ্কার করা হয়। আর প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে তার কার্ড সিজ করে আমার ব্যবস্থা, কোট আনকোট আমার ব্যবস্থা আমি নিয়েছি। সেই ব্যবস্থাটা কি? তাকে চাকরি থেকে বাদ দেয়া এটা ব্যবস্থা, না বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুর্নীতি করলে, অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করলে দুর্নীতি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা যদি দেশের মানুষকে জানানো যেত, যে প্রধানমন্ত্রীর বাড়িতে কাজ করতেন এরকম একজন মানুষ 400 কোটি টাকার মালিক হয়েছিলেন, এই প্রক্রিয়াতে মালিক হয়েছিলেন, এই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি ছিল যে কারণে তিনি 400 কোটি টাকা মালিক হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, তাকে এই শাস্তি দেয়া হয়েছে, এটা যদি দেশের মানুষকে জানানো যায় তাহলে যে জিরো টলারেন্সের যে ব্যাপারটা আসছে সেটা এক ধরনের ভিত্তি পায়, খুব জোরালো ভিত্তি পায়, একটা দৃষ্টান্ত তৈরি হয়। আর সেটা যদি না করা হয়ে যদি দেখা যায় যে শুধুমাত্র তাকে চাকরি থেকেই বাদ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটা জিরো টলারেন্সের ওই সংজ্ঞার মধ্যে বা এই বক্তব্যের মধ্যে পড়ে না। তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু কোন প্রক্রিয়াতে তিনি এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এটা এই জায়গাটা থেকে, কথাটা থেকে বোঝা যায় না। এই জায়গা থেকে আরো কিছু প্রশ্ন আসে, যে বাড়ির কাজ করেন এরকম একজন ব্যক্তি যদি 400 কোটি টাকার মালিক হতে পারেন, তাহলে প্রধানমন্ত্রীর আশেপাশে আরো যারা আছেন তাদের মধ্যে যদি কোনো অসৎ কর্মকর্তা থেকে থাকেন, তাহলে তারা কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন বা মালিক হচ্ছেন, এইরকম একটা প্রশ্নও সামনে আসে। আর এখন জিরো টলারেন্সের যে ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, যে প্রায় সব ক্ষেত্রে আমি বলছি যে গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হচ্ছে সেই সংবাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এক ধরনের তদন্ত বা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবুও লোক দেখে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ব্যবস্থা দেখছি। বেনজির আহমেদের ক্ষেত্রে এক রকমের ব্যবস্থা দেখেছি, মতিউর রহমানের ক্ষেত্রে আরেক রকমের ব্যবস্থা দেখেছি, আবেদ আলীদের ক্ষেত্রে আরেক রকমের ব্যবস্থা দেখেছি, যে বেনজির আহমেদদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, মতিউর রহমান চাকরির জায়গা থেকে সরানো হয়েছে, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো, সে এখন বাংলাদেশে আছে না বিদেশে আছে, তার ব্যাপারটা কি সেটা পরিষ্কার না। মানে এইগুলো ঠিক জিরো টলারেন্সের যে সংজ্ঞা বা জিরো টলারেন্স বলতে যেটা বোঝানো হয় সেটার মধ্যে পড়ে বলে আমার কাছে মনে হয় না। এই জায়গাগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। তারপরেও যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা তো একটা ব্যাপার। আর বর্তমান সময়ে যে পিএসসির যে চক্রটির কথা জানা গেল এবং সামগ্রিকভাবে পিএসসির যে ভয়াবহ রকমের দুর্বলতা, এইখানে যে প্রশ্ন কেনা বেচা এবং সেই প্রশ্ন কেনা বেচার সঙ্গে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে সেটা সহকারী পরিচালক পর্যন্ত এর সঙ্গে সম্পৃক্ত, নিচের পর্যায় পর্যন্ত তো আছে।
আর তার মানে উপরে কারা? ধরেন যখন প্রশ্ন ফাঁসের ঘটনাটা সামনে আসলো, আসার সঙ্গে সঙ্গে পিএসসি চেয়ারম্যান বললেন গত 12 বছরে আমাদের এখানে যত পরীক্ষা হয়েছে সব সুষ্ঠু হয়েছে। একদিন পরেই তার অবস্থার পরিবর্তন হলো এবং তারপরে গিয়ে জানা গেল যে পিএসসির এই প্রশ্ন ফাঁস চক্রটির কথা পিএসসির চেয়ারম্যান সহ সবাই জানেন, একটা ওপেন সিক্রেট ব্যাপার। কিন্তু তিনি কিন্তু সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করলেন। কেন তিনি অস্বীকার করলেন? কেন তিনি এটাকে চাপা দিতে চাইলেন? কেন তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ না নিয়ে চাপা দিতে চাইলেন? এই ঘটনাগুলো যদি আমরা একেবারে সমূলে উৎপাদন করার দিকে না যাই তাহলেও পুরোপুরি দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু বাংলাদেশের স্বার্থে এই জায়গাগুলো দেখা দরকার। জিরো টলারেন্স একটা স্লোগান, সেই স্লোগানটা থাকুক, আমি সমর্থন করি, কিন্তু সেটার প্রয়োগ সব ক্ষেত্রে মোটামুটি ভাবে দেখানো দরকার, শতভাগ যদি নাও হয়। সেটার খুব বড় রকমের ঘাটতি আছে আমার কাছে, সেটা মনে হয়। জি, একদম পরিষ্কার। আমি শ্যামল দত্তর কাছ থেকে জানতে চাই, কারণ নিশ্চয়ই কথাগুলো শুনেছেন গোলাম মুর্তুজার। পাশাপাশি একটা জিনিস তো ঠিক, যে এখন পর্যন্ত গোলাম মুর্তুজা বললেন যে কটা খবর গণমাধ্যমে এসছে সেগুলো ধরেই আসলে দুর্নীতিটা বেশি, মানে দুর্নীতির তদন্ত বেশি হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয় হচ্ছে। স্ব-উদ্যোগী দুদক বা স্ব-উদ্যোগী সরকার বা সরকারের প্রতিষ্ঠানগুলো তো ব্যবস্থা নিতে পারে, এরকম কোনো উদ্যোগ কি হয়েছে কিনা সেটা দেখা যায়নি। কিন্তু এটা অবশ্যই পারে, চাইলে স্ব-উদ্যোগও হতে পারে এবং গণমাধ্যমের রিপোর্টও একটা ভিত্তি হতে পারে। কিন্তু যেটি হচ্ছে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে একটা বিষয়। আরেকটি হচ্ছে যে যেমন মানে প্রধানমন্ত্রী যে বললেন তার অফিসের একজন, তার গণভবনের একজন কর্মী, তিনি পিয়ন শব্দটি অবশ্য উচ্চারণ করেছেন এবং যেহেতু আমি ওখানে ছিলাম শুনেছি সেটা, এবং বলেছেন তিনি কি ব্যবস্থা নিয়েছেন স্ব-উদ্যোগে সেটাও বলেছেন। কিন্তু এখন আমাদের গণমাধ্যমের একটু দায়িত্ব আছে। এই যে একজন ব্যক্তি যিনি 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কিভাবে হলেন, কে এই ব্যক্তি, এটা গণমাধ্যমের দায়িত্ব আছে একটা অনুসন্ধানী রিপোর্ট করা। আমি মনে করি যে এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নিজেই ওপেন আপ করেছেন, এখন আমাদের দায়িত্ব পরবর্তী কি ব্যবস্থা কাজ করা। একজন পিয়ন যদি 400 কোটির, আমি একমত 400 কোটির মালিক হয়ে যায়, তার প্রক্রিয়াটা কি 400 কোটির মালিক হওয়ার, বা তিনি এখন কোথায় আছেন, বা 400 কোটি টাকার প্রকৃত হিসাব তার কাছে আছে কিনা, কিভাবে কামালেন, এটা কি বেআইনি ভাবে কামালেন না আইনি ভাবে কামালেন, সেটিও আমাদের এখন তদন্ত করে দেখার বিষয়। আমার ধারণা মানে প্রধানমন্ত্রী চান এগুলো যে হোক, তদন্ত হোক এবং এগুলো গণমাধ্যমে উঠে আসুক। তিনি পরিষ্কারই বলেছেন আজকে যখন এই বিষয়টা উঠে আসছে দুর্নীতির প্রশ্ন, যে কাউকে ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও দায়িত্ব আছে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গণমাধ্যমে রিপোর্ট করা, কারা এই দুর্নীতিবাজ, কারা এই হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এবং সেক্ষেত্রে সরকারের কোন কোন জায়গায় দুর্বলতাগুলোর কারণে তারা এটা করতে পারছে, এই জিনিসগুলো সামনে আসাটা জরুরি বলে আমি মনে করি। জি, কিন্তু যে গোলাম মুর্তুজা যে প্রশ্নটা তুলেছেন, যে তিনি যদি ওই পিয়নকে বের করে দিয়ে থাকেন, চাকরিচ্যুত করেন, তাহলে সেটা কি তার জন্য যথেষ্ট শাস্তি হলো কিনা? এটা অবশ্যই যথেষ্ট না। আমি তো বললাম এর পরের ধাপটি আমাদের আরো অনুসন্ধান করে দেখা দরকার। তিনি কি আসলে দুদক এখানে কোনো অ্যাকশন নিয়েছে কিনা, বা অন্যান্য আইন প্রয়োগ করে সংস্থা তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে, সেটি এখন, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই বললেন একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, তার মানেটা কি? তার মানে তিনি এই অপরাধের ভয়াবহতাটা বোঝেন। কিন্তু আমরা কি করলাম, অন্যান্য সংস্থা কি করলো? আমরা তো গণমাধ্যমে এটি রিপোর্ট করিনি। মাননীয় প্রধানমন্ত্রী একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, তিনি নিজেই বলেছেন। তো ফলে এখন এটা জানার পরে দুদক কি করলো, বা মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নিলেন সেই নেওয়ার প্রেক্ষিতে আর কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা, সেটি এখন আমাদের দেখাটা উচিত। আমি মনে করি এটা গণমাধ্যমের একটা বড় রোল আছে এখানে। তিনি তো নিজেই বলে দিলেন যে এরকম একটা পিয়ন কি করে 400 কোটি টাকার মালিক হয়, সেই প্রশ্নটা তিনিও উত্থাপন করছেন। ফলে এর পরের অ্যাকশনটা কি হলো সেটা আমাদের একটু দেখাটা খুবই জরুরি। আমি মনে করি এটা আমাদের অনুসন্ধান করে দেখা উচিত, কে এই ব্যক্তি অনুসন্ধান। কিন্তু সরকারের সর্বোচ্চ ব্যক্তি, সরকারের প্রথম ব্যক্তি, 1 নম্বর ব্যক্তি যখন এই কথা বলেন, তার মানে তার কাছে তথ্য প্রমাণ আছে। সেখানে তো আর মানে গণমাধ্যমের অনুসন্ধান করার কোনো প্রয়োজন আছে কি? না, এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়, শ্যামলদা যেটা বললেন তার সঙ্গে তো দ্বিমত করার কোনো সুযোগ নাই, আমি একমত পোষণ করি। কিন্তু একমত পোষণ করেও যেটা বলি যে ধরুন প্রধানমন্ত্রী যদি বলেন যে এরকম 400 কোটি টাকার মালিক হয়েছেন, তাকে কার্ড
করে তাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ওই জায়গা থেকেও যদি ব্যবস্থা নেওয়া না হয়, অথবা প্রধানমন্ত্রী যখন বলেন যে ফাঁস প্রশ্ন কিনে কেউ যদি চাকরি পান তাহলে এটা যাচাই করে দিবে কে, এই তথ্য বের করে দিবে কে, প্রধানমন্ত্রীর জায়গা থেকেও যদি এটা প্রশ্ন আসে তখন আসলে আমাদের অনেক বড়ভাবে হতাশ হতে হয়। গণমাধ্যম কিন্তু প্রশ্ন ফাঁসকারীদের চরিত্র যতখানি উন্মোচন করা সম্ভব চ্যানেল 24 কিন্তু ঠিক ততখানিই করেছে। এখন এই করার পরে যদি প্রধানমন্ত্রীর জায়গা থেকে প্রশ্ন আসে যে এটা খুঁজে বের করে দিবে কে প্রশাসনে, তাহলে এখানে হতাশ হওয়া ছাড়া আর কোনো কিছু নাই। আর এই গণমাধ্যমের দায়িত্বটা, বিশেষ করে 400 কোটি টাকার মালিক হওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে গণমাধ্যমের দায়িত্বটা খুবই গৌণ হয়ে গেছে। গণমাধ্যম করেনি, এটা গণমাধ্যমের একটা দুর্বলতা, তার জন্য আমরা গণমাধ্যম আত্মসমালোচনা করতে পারি, মানুষ গণমাধ্যমকে দোষারোপ করতে পারে, কিন্তু যেটা প্রধানমন্ত্রীর জানা সেটার জন্য দুদক যদি কোনো ব্যবস্থা না নেয়, প্রচলিত আইনে যদি তার কোনো শাস্তি না হয়, আমার ধারণা তখন আর এই জিরো টলারেন্স ব্যাপারটা আর ওইভাবে জোরালো থাকে না। এটা জোরালো রাখার জন্যই ওই ব্যক্তির শাস্তি হয়েছে, বিচার হয়েছে, তদন্ত হয়েছে, এনবিআর, দুদক সবাই দেখেছে। এটা যদি হতো তাহলে আমার মনে হয় যে এই জিরো টলারেন্সের সংজ্ঞাটা বা জিরো টলারেন্সের বক্তব্যটা অনেক ভিত্তি পেত, আমরা এটার উপরে অনেক জোর দিয়ে কথা বলতে পারতাম। আমরা কিন্তু এখন সেটার উপরে জোর দিয়ে কথা বলতে পারছি না। একদম পরিষ্কার, দুজনই থাকবেন, একটা বিরতি নিয়ে এসে তারপর আমরা অন্য আলোচনা যুক্ত হচ্ছি, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক আপনারাও থাকবেন। নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতিতে বরাবর স্বাগত। নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। দুজনকে আবারও স্বাগত। শ্যামল দত্ত, কোটা বিরোধী আন্দোলন, এটা নিয়ে অনেক কিছু কথাবার্তা হচ্ছে, আদালতে মামলা হচ্ছে, আদালতে শুনানির অপেক্ষায় আছে, সেই অবস্থায় আজকে আবার পদযাত্রা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও কথা বলেছেন। সেই জায়গাটায় শিক্ষার্থীদের একটা দাবি, স্পষ্ট দাবির কথা আমি আপনাকে জানতে চাই, যে তারা দাবি করছে যে নির্বাহী বিভাগ আমাদেরকে বলুক যে এটা সংস্কারে আমরা একটা উদ্যোগ নেব, তাহলে আমরা ঘরে ফিরে যাব। সেটা নির্বাহী বিভাগ কেন বারবার আদালতের উপর ছাড় দিচ্ছে, আদালতের সিদ্ধান্ত সারা কিছু বলা যাচ্ছে না, এই কথাটা বলছে, আমি জানতে চাই আপনার কাছ থেকে। এটার প্রধান কারণ হচ্ছে মামলাটা এখন বিচারাধীন, এবং বিচারাধীন অবস্থায় একটা স্টে অর্ডার হয়েছে। সেই স্টে অর্ডারের আগামী শুনানি আছে 7ই আগস্ট পর্যন্ত। ফলে এই স্টেজে আমি ঠিক জানি না যে সরকার বলতে পারে কিনা আদৌ যে আমরা এটা সংস্কার করব। সংস্কারের কথা তো বলা নেই। আর এই মুহূর্তে কিন্তু দেশে কোনো কোটাই নেই, যেহেতু হাইকোর্টের আদেশটা স্থগিত হয়ে গেছে। হাইকোর্টের আদেশের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেছে। সো এই মুহূর্তে দেশে কোনো চাকুরিতে সেই অর্থে কোনো কোটা নেই। এখন বিষয়টা আমি নিজেও আমার ব্যক্তিগত অভিমতটা বলি, আমি নিজেও মনে করি যে কোটা ব্যবস্থার একটা সংস্কার জরুরি, এবং সেখানে কি কি কোটা থাকতে পারে তা নিয়ে একটা কমিশন করা যেতে পারে, এবং সেই কমিশনের মধ্য দিয়ে যেখানে সকলের মতামত নিয়ে একটা সংস্কার করে কোটা ব্যবস্থাটা রাখা দরকার। কারণ এর পেছনে অনেক কারণ আছে। বাংলাদেশের মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি সকলের জন্য সমান না। যেমন যে প্রক্রিয়া থেকে এই মেধার পরিচর্যাটি উঠে আসে, ধরেন গ্রামের স্কুলে যে পড়াশোনা করে আসে বা বিভিন্ন অঞ্চলে পড়াশোনার সমান ব্যবস্থাটি নেই। তারপরে আছে সমাজে নানা বৈষম্য, এখনো আদিবাসী গোষ্ঠী আছে, তারপরে আমাদের প্রতিবন্ধী আছে, আমাদের নারীরা আছে, এবং এই সমস্ত কোটাগুলো রাখাটা খুবই জরুরি। মুক্তিযুদ্ধের ব্যাপারটাও আমি মনে করি এটা কমিয়ে এনে একটি গ্রহণযোগ্য সংখ্যায় সেটিকেও রাখা জরুরি। কারণ মুক্তিযুদ্ধ এমন একটা জায়গা, সেটি কোনো একটি প্রজন্ম দিয়ে বিচার করার বিষয় না। আপনি ব্রিটিশ আমলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের পরিবার পরিজন এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের পরিবার পরিজন এখনো পর্যন্ত বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভাতা পেয়ে থাকেন। যদি আমাদের দেশে সেটি নেই, কিন্তু ইন্ডিয়াতেও আছে, আর অনেক দেশও আছে। ফলে এখন এটিকে কতখানি গ্রহণযোগ্য মাত্রায় রাখবেন সেটি একটা বিষয়। আর হচ্ছে এই মুক্তিযোদ্ধা বাছাইয়ের প্রক্রিয়াটাও একটা, বা অন্যান্য কোটা যেগুলো সংরক্ষণ করবেন সেগুলো একটা মেধা প্রক্রিয়ার মধ্যে আসা উচিত। এমন না যে একেবারে কোনো মেধা না থাকলেও তারা এই কোটার কারণে পেয়ে যাবে, সেটি প্রাথমিক কিছু একটা। যেমন বিসিএস এর প্রক্রিয়ায় 3টি ধাপ আছে।
আমি যেহেতু মাঝে মাঝে বিসিএস এর ভাইভা বোর্ডে থাকি, সেটা আমরা দেখি। প্রথমত একটা প্রিলিমিনারি পাশ করতে হয়, তারপরে এখান থেকে বাছাই করে একটা রিটেন পাশ করতে হয়। ভাইভাতে এসে তখন মুক্তিযোদ্ধা বা অন্য কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা, এইগুলোকে বিবেচনায় আনা হয়। তার মানে দুটি ধাপ পাশ করে আসার পরে একটা মেধা যাচাইয়ের প্রক্রিয়ার পরে এসে এই কোটার বিষয়টি প্রয়োজনে আসে। কোটার বিষয়টি প্রয়োজনীয় কেন আমি আপনাকে বলি, আমি নিজেও দেখেছি। যেমন মাননীয় প্রধানমন্ত্রী আজকে উল্লেখ করেছেন যে বিগত জেলা কোটায় দেখা যাচ্ছে, বিভিন্ন কোটায় দেখা যাচ্ছে 24টি জেলার কেউ আসতেছে না। তাহলে এটা একটা ভারসাম্য পূর্ণ ব্যবস্থা না। তারপরে দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমি গত বার দেখছিলাম এই যে গত যে লাস্ট পুলিশ ক্যাডারে 100 জন এসপি নিয়েছে, তার মধ্যে মাত্র 3 জন নারী এসছে মেধা কোটা দিয়ে, যে প্রক্রিয়া আসছে। এখন যদি নারী কোটাটা থাকতো, তাহলে 10% নারী কোটা যেটি আছে এটা যদি বহাল থাকতো, তাহলে অন্তত আরো 10 জন নারী কর্মকর্তা এখানে আসার সুযোগ পেতেন। এমনিতে আমাদের সমাজটা ভারসাম্যপূর্ণ নয়। যেমন বর্তমানে জনসংখ্যার দিক থেকে কিন্তু নারী অনেক বেশি পুরুষের চাইতে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তার প্রতিফলন কিন্তু নেই। ফলে তাদেরকে যদি একটু এগিয়ে না দেন, তাহলে ভারসাম্যে আসতে অনেক কষ্ট হবে। আমি মনে করি যে জরুরি এই জায়গাটাতে সংস্কারটা হওয়াটা খুবই দরকার। সংস্কার হওয়াটা খুবই দরকার। গোলাম মুর্তজার কাছে শুনতে চাই একটু। প্রথমত কথা, কোটা সংস্কার করতে হবে। আন্দোলন যারা করেছিলেন তাদের দাবিটা সেটাই ছিল। তারা কোটা বাতিল বা কোটা বিরোধী অবস্থান নেননি। অবস্থানটা ছিল যে এটাকে সংস্কার করতে হবে। সেই সংস্কারের জায়গার আন্দোলনটা যখন করছিল, তখন আজকে প্রধানমন্ত্রী নিজে যখন বললেন যে তিনি খুব রাগ করে, বিরক্ত হয়ে ওটা বাতিল করে দিয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু জানি যে প্রধানমন্ত্রীর জায়গা থেকে যে শপথ এবং তার পরিপ্রেক্ষিতে রাগ অনুরাগের বশবর্তী হয়ে এরকম সিদ্ধান্ত কিন্তু নেয়ার কথা নয়। কিন্তু প্রধানমন্ত্রী সেটা বলেছেন যে তিনি খুব বিরক্ত হয়ে কোটা বাতিলের কথা বলেছিলেন। এটা একটি দিক। আন্দোলনকারীদের দাবি কোটা বাতিল ছিল না। ব্যক্তিগতভাবে আমি শ্যামলদার সাথে সম্পূর্ণ একমত যে প্রতিবন্ধীদের জন্য কোটা থাকতে হবে একটা ন্যায্যতার ভিত্তিতে। কোটা থাকতে হবে, নারীদের জন্য কোটা থাকতে হবে, কিন্তু থাকতে হবে বলেও আমি একই সঙ্গে বলছি যে নারীদের রেজাল্ট, পড়াশোনার ফলাফলের কথা যদি দেখি, সেই সমস্ত জায়গাতে আমরা বিগত অনেকগুলো বছর ধরে দেখছি ছেলেদের চেয়ে তারা ভালো করছে। তো ছেলেদের চেয়ে তারা পরীক্ষার ফলাফলে ভালো করছে, কিন্তু চাকরির পরীক্ষায় গিয়ে কেন তারা পিছিয়ে পড়ছে? তার মানে আমাদের এই লেখাপড়া কেন্দ্রিক যে ব্যাপার, এটা একটা প্রশ্নের মুখে পড়ে। এটা আমাদের দেখা দরকার। যদি আমি নারী কোঠা রাখার পক্ষে, কিন্তু সেটা 10% নয়, সেটা আরো অনেক কমিয়ে। আদিবাসী, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি, সমতলের আদিবাসী, অবশ্য অনগ্রসর গোষ্ঠী, অবশ্যই এদের জন্য কোটা থাকতে হবে। একটা মানে কি বলে, সেটা কম একটা সংখ্যা ঠিক করে। মুক্তিযোদ্ধাদের কোটা অত্যন্ত ইমোশনাল ব্যাপার, লজিক্যাল তো বটেই, খুব ইমোশনাল ব্যাপার। যাদের কারণে আমরা এই দেশ পেলাম, যাদের কারণে এই টেলিভিশন চ্যানেল, যাদের কারণে আমরা সাংবাদিক, যাদের কারণে আমরা এইভাবে বসে কথা বলছি আজকে, সেই সমস্ত মানুষগুলোকে, সর্বশ্রেষ্ঠ সন্তানগুলোকে নিয়ে যখন আমরা কথা বলবো, অবশ্যই তাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে। প্রশ্নটা যে জায়গাতে, সেটা নিয়ে প্রশ্ন উঠলো কেন? প্রশ্নটা এই জায়গাতে উঠলো যে এটা আমাদের একবারে জাতিগত ব্যর্থতা যে আমরা তাদের একটা সঠিক তালিকা করতে পারিনি। আমরা এই সরকারের সময়, আমি আরেক পিছনে না ফিরে, এই সরকারের সময় যখন মুক্তিযোদ্ধাদের একটা তালিকা করার কথা বলা হলো, এটা এতই অযোগ্যতার সাথে করা হলো, মানে এর বলার মতো নয় যে এত রকমের অযোগ্যতা। এখানে রাজাকারদের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের রাজাকার বানানো হলো, তালিকা করতে পারলাম না। এবং আমরা দেখলাম প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সচিবরা পর্যন্ত ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়িয়ে নিলেন। এবং আমরা দেখলাম যে অমুক্তিযোদ্ধারা এখানে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। এই যে মুক্তিযুদ্ধ কোটার একটা ব্যাপক জনসমর্থন আছে, এর বিরুদ্ধে যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, এটার কারণটা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। তৃণমূলের যে মুক্তিযোদ্ধা, তাদের কতজন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান, আর এই টাউটবাটপার শ্রেণী যেটা গড়ে উঠেছে টাকা পয়সা এবং ক্ষমতা দিয়ে, যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করেছে, তাদের সন্তান বা তাদের নাতিপুতিরা কত শতাংশ চাকরি পান, সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে। এটা আমাদের জাতিগত ব্যর্থতা যে আমরা এটা শনাক্ত করতে পারিনি। কিন্তু আমি তারপরেও মনে করি একটা
কি বলবো ন্যায্যতার পর্যায়ে কোনোভাবেই 30% নয়, কোনোভাবেই 30% নয়, একটা অল্প সামান্য পরিমাণ কোটা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে মুক্তিযোদ্ধাদের জন্য। শ্যামলদা যেটা বলছেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা করেছিলেন তাদেরকেও শ্রদ্ধা সম্মান করা হয়, নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। জাতিগতভাবে এমনিতেই তো আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ একটু কম, আমরা কেউ কাউকে সম্মান করতে চাই না, শ্রদ্ধা করতে চাই না, কিন্তু সেটা সেখানে থাকতে পারে। কিন্তু এইটা বলতে গিয়ে এই যে যারা আন্দোলন করছেন তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী, যারা আন্দোলন করছেন তাদেরকে সংবিধান বিরোধী ইত্যাদি তকমা দিয়ে দেওয়াটা খুবই অন্যায়। আর এই যে এখন কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, সংস্কারিত আন্দোলন যারা করেন, তারা এই আন্দোলনটা কেন করছেন? এটা তারা নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের তো ব্যাপার। বিচার বিভাগ কিন্তু একই সঙ্গে, আমি শেষ করছি 1 মিনিট, বিচার বিভাগ কিন্তু একই সঙ্গে পরিষ্কার করে বলে দিয়েছে যে সরকার এই কোটা রাখবে এবং তারা বাড়াতে এবং কমাতে পারবে। সুতরাং এই জায়গাটাতে এখন সরকারের নির্বাহী বিভাগের বলার সুযোগ আছে যে হ্যাঁ ঠিক আছে, এই কোটাটা আমরা এখন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করব, আদালতের রায়টা আসুক, আদালত যতটুকু বলেছে তার ভিত্তিতে। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। 2018 সালের মীমাংসিত একটি বিষয় আবার সামনে এসেছে, সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে, সরকারের প্রতি আস্থা নিয়ে। সেটা হচ্ছে ধরেন সরকার সাম্প্রতিককালের যে আন্দোলনগুলো হয়েছে, কোনো আন্দোলনের কথা রাখেনি সরকার। স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, সরকার যে কথা দিয়েছিলেন সেই কথা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করেছিলেন পূর্বে, তাদেরকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথা রাখা হয়নি। এখন এই কোটা বিরোধী আন্দোলন সরকার এখন যেভাবে বলছে সেই কথাটি রাখা হবে, সেই কথাটি সরকারের প্রতি আন্দোলনকারীদের আস্থা তৈরি হচ্ছে না। আর এই আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী বলাটা খুবই অন্যায়। আজকে যত বড় মিছিল হয়েছে, যে স্বতঃস্ফূর্ত মিছিল হয়েছে, স্বতঃস্ফূর্ত সমাবেশ হয়েছে, বাংলাদেশে কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী অংশ এই পরিমাণ শক্তিশালী নয়। আমরা শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য যেন একটা জনগোষ্ঠীকে এই রকমের তকমা দিয়ে না দেয়, এটা মনে রাখতে হবে আমাদের। একদম পরিষ্কার। দুজনে থাকবেন। আরো একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে আবারও আলোচনা। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ আরো একটা বিরতি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন শ্যামল দত্ত এবং গোলাম মুর্তজা। আবারও স্বাগত দুজনকেই। গোলাম মুর্তজা, এই যে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, এটা নিয়ে আপনার মতামত একটু শুনতে চাই, কারণ আজকেও এখনো সম্ভবত সিদ্ধান্ত হয়নি কর্মবিরতি উজ্জ্ব হবে কিনা। মিটিং শেষ হয়েছে, কয়েকজন বেরোচ্ছে, যতটুকু শুনলাম, শেষ সিদ্ধান্তটা জানা যায়নি। কিন্তু প্রত্যয় স্কিমটা নিয়ে আপনার মতামত কি? দুটি বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে, শিক্ষকরা এই প্রথম বাংলাদেশের শিক্ষায় যে বাজেট কম সেই বিষয়ে একটু কথা বলছেন। প্রথমত কথা, এই শিক্ষকরা শিক্ষায় যে বাজেট বাড়ানো দরকার এটা নিয়ে তারা কোনো কথা বলে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ বাড়ানো দরকার এটা নিয়ে কথা বলে না। বরাদ্দ কমানো হয় সেটার প্রতিবাদ করে না, বাজেট কমানো হয় সেটার কথা বলে না। নিজেদের উপরে যখন এসে পড়েছে তখন তারা কথা বলছে যে আমাদের পেনশনের এই অবস্থা হচ্ছে। এই কারণে তাদের এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের সমর্থন নেই, শিক্ষার্থীদের সমর্থন নেই। কারণ গত 10, 12, 15 বছরে এই শিক্ষকরা শিক্ষার্থীদের ন্যায্য কোনো আন্দোলন বা বাংলাদেশের মানুষের ন্যায্য কোনো আন্দোলনের পক্ষে কোনো কথা বলেন নাই। তারা সরকারের ভাবমূর্তি রক্ষা নিয়ে চিন্তিত ছিলেন, এটা একটা দিক। এর বাইরে এই যে প্রত্যয় স্কিম নিয়ে কথা হচ্ছে, আমার কাছে গতকালের পর থেকে তাদের এই আন্দোলনটি অত্যন্ত হাস্যকর মনে হচ্ছে। গতকাল তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মিটিং করেছেন। মিটিং থেকে বের হয়ে এসে বলেছেন আলোচনা ভালো হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, আমরা এখন ফিরে গিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিব যে কি করব। তা আপনারা ওবায়দুল কাদেরের সঙ্গে মিটিং করলেন, ওবায়দুল কাদেরও বললেন আলোচনা ভালো হয়েছে, ফলপ্রসূ হয়েছে, আপনারাও বললেন আলোচনা ভালো হয়েছে, ফলপ্রসূ হয়েছে। তা আলোচনা যদি ভালো হয়, আলোচনা যদি ফলপ্রসূ হয়, তাহলে আপনারা এখন আবার আন্দোলন চালিয়ে যাবেন কেন? আপনারা কি আলোচনা করেছেন? তাহলে ওবায়দুল কাদের সেই বিষয়টি পরিষ্কার করেছে। তাহলে আপনারাও মানুষের সামনে বিষয়টি পরিষ্কার করেন যে সেখানে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছিল আর আপনারা কি বলেছিলেন, আপনাদের দাবিটা কি। ওবায়দুল কাদের বলেছেন যে প্রত্যয় স্কিম এবছর নয়, আগামী বছর থেকে চালু হবে। তার মানে কি আলোচনায় কি শিক্ষকরা মেনে এসেছেন? ঠিক আছে, আমরা আগামী বছর থেকে প্রত্যয় স্কিমের আওতায় আসব। যদি তারা মেনে এসে থাকেন তাহলে এখন আন্দোলন কেন? আর যদি তারা সেটা না মানেন তাহলে সেটা কালকে বললেন না কেন যে হ্যাঁ আলোচনা হয়েছে, আমাদের মধ্যে মতৈক্য হয়নি, এটা নিয়ে আরো আলোচনা হবে বা কোনো কিছু। তারা তো আর আলোচনা হবে সেটার কথা বলেননি। তারা তো বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তো আলোচনা যদি ফলপ্রসূ হয়ে থাকে আপনাদের ভাষায় কথা বলেছেন, তাহলে আপনারা এখন আন্দোলন করবেন কেন? হয় কি, এখানে মূল বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষকরা নেতা এবং দলীয় কর্মীর পর্যায়ে চলে গেছেন। একটি রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক দলের কর্মী হয়ে সেই দলের বড় নেতার সঙ্গে যখন আপনি আলোচনায় বসবেন তখন আপনাকে ছোট নেতা বা কর্মী হিসেবে থাকতে হয়। এই ছোট নেতা বা কর্মী হিসেবে বড় নেতার সঙ্গে আলোচনায় বসে একই দলের অংশ হয়ে
দাবি আদায় করা যায় না, ওইখানে মেরুদণ্ড সোজা করে কথা বলা যায় না। তা আমাদের শিক্ষকরা যখন আলোচনায় বসেছেন, তো একই দল করেন, দলের সঙ্গে এমন ভাবেই তারা নিবিড়ভাবে মিশে গেছেন যে তাদের শিক্ষক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা তারা হারিয়ে ফেলেছেন, যে কারণে তারা চোখে চোখ রেখে আলোচনা করে দর কষাকষি করতে পারছেন না। দর কষাকষি সেখানে করতে না পেরে সেখানে ফলপ্রসূ বলে এসে বিশ্ববিদ্যালয়ে এসে আলোচনা করছেন। এটা আমি একেবারেই শিক্ষকদের এই পুরো ব্যাপারটা বুঝতে পারলাম না যে তারা কি করে আসলেন আর এখন কি করছেন। জি, শ্যামল দত্তের কাছ থেকে অবশ্যই মন্তব্য নিতে চাই। শিক্ষকরা আন্দোলন করছেন অনেকদিন, আজকে প্রায় 1 তারিখ থেকে সম্ভবত, মানে 14-15 দিন, 14-15 দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এইটার একটা গ্রহণযোগ্য আলোচনা করে সমাধান করাটা জরুরি আমি মনে করি। এখানে যেটা হয়েছে, আমি যতটুকু জেনেছি, আমি আজকেও আলাপ করছিলাম বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষকদের একটি প্রতিনিধি দল গিয়েছিল ওয়াদুল কাদেরের সঙ্গে, এবং সেখানে তারা একটা জিনিস বলছে, এই বছরটা হচ্ছে না অন্তত। কিন্তু সেটি তো একটা বড় প্ল্যাটফর্মে আলোচনা করে সে ঘোষণাটা দিতে হবে, যে বড় প্ল্যাটফর্মটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, যেটার প্রতিনিধিত্ব করছেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং তার সেক্রেটারি। নিজামুল হক ভূঁইয়া নিজেই সেক্রেটারি না, প্রফেসর আক্তার হচ্ছেন সভাপতি। হ্যাঁ, এই যে দুজন হচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি। হ্যাঁ, তো ওনারা যেহেতু ফেডারেশনের আহ্বানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট হচ্ছে, ফলে সিদ্ধান্তটা আসতে হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম, সেখানে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা হয়তো তারা করছেন। আর বিষয়টা হচ্ছে যে সার্বজনীন একটা পেনশন স্কিম যেখানে সবাইকে আনতে চান, আমার ধারণা এটা নিয়ে যথেষ্ট নেই, ক্লিয়ার পিকচার অনেকের কাছে নেই। শিক্ষকরা একটা কথা বলেন, আবার যারা এই পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে তাদের বক্তব্যটা আরেক রকম। ফলে আমরাও একটু বিভ্রান্ত। যেমন সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে, সে আহ্বানে কিভাবে কন্ট্রিবিউট করবে। যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে সাংবাদিকরাও চাইলে এটির অন্তর্ভুক্ত হতে পারেন। সেক্ষেত্রে একজন সাংবাদিক বা অন্য পেশার মানুষ যারা সরকারি চাকুরে নয়, তারা কিভাবে হবে কন্ট্রিবিউট করবে, কতখানি কন্ট্রিবিউট করবে, কতখানি সরকার এখানে কন্ট্রিবিউট করবে, এগুলো নিয়ে মনে হয় আরো অনেক বেশি এক্সারসাইজ করাটা খুব জরুরি। তাহলে হয়তো ভুল বোঝাবুঝিটা কমে যাবে। এখন শিক্ষকদের সুযোগ সুবিধা কমে যাবে, এতে ওনারা খুবই চিন্তিত। এটা ঠিক যে আমি মুর্তজার সাথে একমত যে আমাদের জাতীয় ইস্যুগুলোতে আমরা কোনোদিনই দেখি না শিক্ষকদের ইনভলভমেন্ট, দেখি না। ছাত্রদের ইস্যু বলি, যেমন শিক্ষা বাজেট আমাদের কমে আসছে, কিন্তু আবার এটাও ঠিক যে কি শিক্ষা দিচ্ছি এটাও জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, এই গ্র্যাজুয়েটদের কতখানি শিক্ষিত করে তুলছে, শুধু সার্টিফিকেট না, শিক্ষিত করে তোলার জায়গাটি কতখানি করছে, এই প্রশ্নটা আমার কিন্তু আছে। আমি বিভিন্ন সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বিব্রত হয়ে যান যখন তাদের ছাত্ররা বলতে পারেন না যে অপরাজয় বাংলাটা কোন জায়গায় আছে। হ্যাঁ, তখন যে মানে প্যানেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন তারাই নিজেরাই হতাশা প্রকাশ করেন। যেমন আমি গত কিছুদিন আগে একটা সরকারি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে ছিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ বা ফাইন্যান্সের ছাত্ররা বইমেলা কথা হয় এটাও জানেন, 7ই মার্চ কি জিনিস সেটা বলতে পারছে। ফলে এই শিক্ষা আমরা আসলে দিচ্ছি, এগুলো নিয়ে মনে হয় একটা মানে তুমুল একটা দরকার, পরিচর্যা দরকার এবং একটা সংস্কার দরকার। এটাও তো ঠিক যে এই যে একটু আগে মুর্তজা বলছিল আমাদের মেয়েরা অনেক বেশি পাশ করে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে GPA 5 পাওয়া স্টুডেন্টরা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় কেউ পাশ করে নেই, অধিকাংশ 99% ফেল করে। তারপরে BCS একটা টেকনিক্যাল বিষয় হয়ে গেছে। এখন BCS পাশ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় আপনাকে। গত 10 বছরের কি প্রশ্ন আসছে, এটা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে আপনি মোটামুটি পাশ করার কতগুলো কৌশল আপনি জেনে গেলেন। এমনকি আমি শুনলাম এক ছাত্রের কাছে একবার ভাইভা বোর্ডে শুনছিলাম, ভাইভা বোর্ডে যারা যায় তারা গত 10 বছর কি প্রশ্ন করেছে এটা নাকি একটা ফেসবুক গ্রুপ আছে, প্রত্যেকের সম্পর্কে অ্যানালাইসিস আছে ওখানে।
সো ইট বিকেম মেধার জায়গাটা নাই, ইট বিকেম মোর টেকনিক্যাল। জি, মানে সব এগুলো সব নিয়ে গাইড আমার মনে হয় সর্বস্ব। এবং আমাদের একটা সংস্কার খুবই জরুরি, শিক্ষা ব্যবস্থার একদম একদম সংস্কার খুবই জরুরি। একদম পরিষ্কার। শ্যামল দত্ত, গোলাম মুর্তজা, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টানা নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।